গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের উদ্যোগ ফলপ্রসূ করতে জাতীয় ঐকমত্য কমিশন দ্বিতীয় ধাপের আলোচনা চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে। এসব আলোচনায় খোলাখুলি সব দল কথা বলছে, সরাসরি সম্প্রচারিত সেসব মতামত দেখতে পাচ্ছে দেশের মানুষও। কিন্তু সংস্কার প্রস্তাবের আলোচনায় এখনো কিন্তু দূরত্বই লক্ষ্য করা যাচ্ছে দলগুলোর মধ্যে। এমন অবস্থায় আসলে প্রস্তাবিত সংস্কার পদক্ষেপের আসলে ভবিষ্যৎ কি? ভোটের ট্রেনের 185তম পর্বে আমরা এই নিয়ে করব আলোচনা। আপনার সঙ্গে আছে আমি আজহার লিমন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ফারুক ভাই, আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। শুরুতে আমরা যেটা বলছিলাম যে আমরা সংস্কারের আজকে ঐকমত্য কমিশনে আপনাদেরও প্রতিনিধি ছিল, অনেক আলাপ আলোচনা হয়েছে, ওইগুলো নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে শুরুটা করতে চাই আরেকটা বিষয় মন্তব্য নিয়ে, যে 2020 সালে এই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির যিনি প্রার্থী ইশরাক হোসেন, উনি আজকে উনাকে শপথ পড়ানোর জন্য আজকেও আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে যোগদান করে উনি বলেছেন যে তাকে যদি শপথ পড়ানো না হয় তাহলে ঢাকাবাসীকে নিয়ে সে নিজেই শহীদ মিনারে গিয়ে শপথ নেবেন। আপনার কাছে জানতে চাই ফারুক ভাই, এটা কি ইশরাক হোসেনের মানে ব্যক্তিগত অবস্থান, নাকি এটা একই সঙ্গে বিএনপিরও দলীয় অবস্থান? এখন টেলিভিশন আপনি সাবজেক্ট ছিল দেশের চলমান রাজনৈতিক সংকট, এরই মধ্যে আপনি এখন টেলিভিশনের আজকে উপস্থাপক আমাকে লাইভে এনে আপনি এখন শুরু করলেন ইশরাকের শপথ। ইশরাকের শপথটা সবচেয়ে বড় বিষয় না, বড় বিষয় হলো বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ঐক্যমত পোষণ করে চেয়ারে বসিয়েছি দেশকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য। বিগত দিনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় না বিধায় আজকে ইশরাকের মতো একজন তৎকালীন এই সরকারের অবৈধ নির্বাচনে যে ব্যবস্থা গ্রহণ করেছে তারই প্রেক্ষিতে আদালত কোর্ট, যে কোর্টের রায় আজও এই সরকার কেন কি কারণে এখনো এই রায়কে তারা শপথ হিসাবে রায়কে অনুসরণ করছেন না, রায়ের কার্যকারিতা কেন করছেন না, সে কারণেই অনেকদিন অপেক্ষা করার পর ঢাকাবাসী দক্ষিণের যারা ইশরাক সমর্থক তাদের মধ্যে একটা অনুভূতি জেগেছে যে বাংলাদেশে যে বিচার বিভাগকে হাসিনা ধ্বংস করে দিয়েছিল সেই বিচার বিভাগকে আবারও কেন আজকে এ অধপতন, সে কারণে ঢাকাবাসী আন্দোলন করছে। আজকে উনি যে বক্তব্য দিয়েছেন সেটা আমাদের দলের নেতা কর্মী ইশরাকের শপথকে সমর্থন দিয়েছে। আমাদের অনেক কেন্দ্রীয় নেতাও এই ব্যাপারে বলেছে আইন বিচার তার নিজস্ব গতিতে চলবে, কেন কি কারণে কার ইঙ্গিতে কার নির্দেশে এখনো এই শপথ বন্ধ। মানে ফারুক ভাই, আজকে মানে আপনার কথা যদি আমি বুঝতে পারি তাহলে আজকে ইশরাক হোসেন যেটা বলছে সেটা আপনার দলের নেতারা কিংবা নেতাকর্মীরা বা নেতারা সেটাকে এন্ডোর্স করছে এটা, কিন্তু আপনি বলছেন যে আদালতের আদেশ কেন মানা হয়নি, কিন্তু আপনি তো জানেন যে এটা উচ্চ আদালতে গিয়েছে এবং সেখান থেকে কিন্তু বলা হয়েছে যে এটা এখন নির্বাচন কমিশনের ব্যাপার। তাহলে আন্দোলনটা কেন মানে যে নগর ভবনের সামনে হচ্ছে? নির্বাচন কমিশনের বিপক্ষে তো ইশরাক বা ইশরাকের সমর্থকদের আন্দোলন করতে দেখছি না। মানে এখন তো সিদ্ধান্তটা নেবে নির্বাচন কমিশন। কেন অন্যদিকে কথাটা কেন নিয়ে যাচ্ছেন আপনি? এখন তো মিডিয়া স্বাধীন, আপনি খচিয়ে খচিয়ে যে কথাগুলো বলার চেষ্টা করছেন এগুলা কিন্তু উপস্থাপক আপনার উচিত হচ্ছে না। বিষয়টা দেখতে হবে দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে কোর্ট যে আদেশ দিয়েছে সেটা কোর্টের প্রতি, এবং হাইকোর্ট উচ্চ আদালত রায় দিয়েছে, আবার বলেছে যে নির্বাচন কমিশনের। তাহলে এখন নির্বাচন কমিশনও তো একটা সরকার, নির্বাচন কমিশন তো একটা স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান, সেটা সরকারে না হোক নির্বাচন কমিশনের কাছে আবেদন করছে তারা যেন এটা ব্যবস্থা গ্রহণ করে। আপনি এটাকে অন্যদিকে না নিয়ে আমার মনে হয় সরাসরি এটা বলতে পারেন এটা জনগণের দাবি, ইশরাকের দাবি না, জনগণের দাবি। না, কিন্তু ফারুক ভাই, আমরা যখন মানে কথা বলি, আপনি বলছেন যে সাংবাদিক হিসাবে নিরপেক্ষভাবে কথা বলা উচিত, তাতে তো অন্য পক্ষের কথা। আপনার এই প্রসঙ্গ থেকে মানে আপনি এই বিষয়ে কথা বলতে চান না, তাই তো? আচ্ছা, আমরা তাহলে ভিন্ন বিষয়ে যাচ্ছি। কেন কথা বলতে চান না? আপনি কেন বারবার একই প্রশ্ন করছেন? আপনি কেন ভিন্ন বিষয় আসে? আপনি তো আমাকে বলেন নাই আপনি এই বিষয়ে কথা বলবেন।
ইশাক আপনি তো হোসেন আমাকে এই বিষয়ে কথা, ইশাক আপনি ভোটের হোসেন ট্রেনের বিএনপির কথা আপনি সামনে ফারুক ভাই আপনি ইশাক নিয়ে কেন বারবার এত প্রশ্ন করছেন? ফারুক ভাই, ইশাক হোসেন যে আন্দোলনটা করছে এটা কি রাজনীতির বাইরে? এবং আপনি আবার রাজনৈতিক কথা নেতা, বলতেছেন আপনি। এবং আপনি কিন্তু মানে আপনার দলেরই সে প্রার্থী ছিল। না না, এই- এটা এই- আপনার দৃষ্টিতে এটা সম্পূর্ণ একটা আবার আমি লাইনটা কেটে দিব, আমি থাকবো না। না 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 ফারুক ভাই, আপনি থাকেন। আমি আমি এটা বুঝতে পারছি যে আপনি এই বিষয়ে কথা বলতে চাই না। আসেন আমরা আজকের যে ঐকমত্য কমিশন সেগুলো নিয়ে কথা বলি। আপনি কি হ্যাঁ, আপনি কি বুঝাতে চাচ্ছেন আমি হ্যাঁ। সব বুঝি। জি 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 ফারুক ভাই, ঐকমত্য কমিশনের অনেক প্রশ্ন আপনার কাছে আছে। চলুন আমরা এর মধ্যে একটা বিরতি নেই। দর্শক দেখছেন ভোটের ট্রেন, আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। যাচ্ছে একটি বিরতিতে, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আমরা কথা বলছি সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে, আমরা কথা বলছি ঐকমত্য কমিশনের যে দ্বিতীয় ধাপের মিটিং সেটা নিয়ে। সেখানে বিএনপি সহ আজকে অনেকগুলো রাজনৈতিক দল ছিলেন এবং তারা কিন্তু এই গণঅভ্যুত্থান পরবর্তী যে সংস্কার, যে প্রস্তাব, যে আকাঙ্ক্ষা, এগুলো নিয়ে কিন্তু কথা বলেছেন। ফারুক ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা পরবর্তী প্রশ্নে যাই। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ভাই? জি জি। আচ্ছা ফারুক ভাই, যেটি হলো যে আপনি বিরোধী দলের চিফ হুইপ ছিলেন। আজকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে মূলত এই ঐকমত্য কমিশনে আলাপ আলোচনা হয়েছে এবং সেখানে কিন্তু একটা ঐকমত্য দেখা গেছে। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এই ৭০ অনুচ্ছেদের কিছু সংশোধনী চায়, এ ব্যাপারে মোটামুটি একমত। কিন্তু এইখানে বিএনপির যে অবস্থানটা, তারা বলছে যে এই অর্থ বিল এবং আস্থা ভোট বাদে তারা আর একটা বিষয় চাইছে, যে সংবিধান সংস্কারের ক্ষেত্রেও যারা সংসদ সদস্য থাকবে তারা মানে এটার বিপক্ষে ভোট দিতে পারবে না। মানে এইটা কেন বিএনপি চাইছে, একটু ব্যাখ্যা করবেন? দেখেন, এই বিষয়গুলা আমাদের দলের সিদ্ধান্ত। আমরা ৩১ দফা দাবি দিয়েছি, এর মধ্যে আমাদের সমস্ত কিছু সংস্কারের উল্লেখ আছে। ৭০ অনুচ্ছেদে যে এই বিষয়গুলো আমাদের নেতা সালাউদ্দিন আহমদ সাহেব প্রতিনিধিত্ব করছেন, উনি বুঝিয়ে বলেছে। সকল ক্ষেত্রে একটা ঐক্যমত পোষণ আমরা করি, কিন্তু কথা এমন ঐক্যমতে এমন প্রশ্নের যেটা আসলে যে ঐক্যমত না হয়ে দেশে একটা বিরাজমান রাজনৈতিক সংকট তৈরি যাতে না হয়, সেই বিষয়ে লক্ষ্য রেখে আমাদের নেতা সালাউদ্দিন আহমদ সাহেব এবং যিনি প্রতিনিধিত্ব করেন উনি কথা বলে। আমি দীর্ঘদিনে পার্লামেন্টের একজন সদস্য হিসাবে আমার যে অবদান রাখার চেষ্টা করেছি দেশের এবং জনগণের স্বার্থে, সেখানে আমাদের বক্তব্য একটা হলো, আগে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা হোক। এ ঐক্যমতে পৌঁছেই যে অঙ্গীকার নিয়ে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত হলো, যে অঙ্গীকার নিয়ে আমরা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমরা আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করে বসিয়েছি, তাদের উদ্দেশ্য একটাই, যে নির্বাচন প্রথাটা সংস্কার করে দেশে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে যেসব বড় সংস্কারগুলো, বড় বিষয়গুলো পার্লামেন্টে যে দলের সরকার গঠন করবে তারাই এইগুলা সংসদের ভিতর বসে আলাপ আলোচনা করে ঠিক করা হোক। এই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় ঐক্যমত কমিশনে বলেন, সরকারে বলেন, আমরা কথা বলার চেষ্টা করি। সে কারণে আমি মনে করি আজকে যে বিষয়গুলো গতকালকে অনেকগুলো দল আলোচনা করেছে, সেখানে 23টি রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছেছে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে দেশে একটি নির্বাচন ব্যবস্থা ফেরত আসুক। কিন্তু সেই বিষয়টা কেন বিলম্বিত হচ্ছে, প্রলম্বিত হচ্ছে, কেন দেরি হচ্ছে, এই বিষয়গুলো জনগণের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হচ্ছে। সে কারণে আজকে যে বৃহৎ বিষয়গুলো আছে সেগুলো পার্লামেন্টে যারা সরকার গঠন করবে তারাই ঠিক করুক। আর যে বিষয়ে আপনি কথা বলেছেন, এই বিষয়ে আমার দলের হাইকমান্ড যেটা বলবে সেটার সাথে আমি সম্পূর্ণ একমত থাকবো। জি জি, স্পষ্ট ফারুক ভাই। জুলাই সনদ নিয়ে কিন্তু একটা কথা হচ্ছে, মানে এই যে ধরেন যে মাঠে যখন আপনি রাজনীতি করছেন তখন তো অনেকগুলো ভয়েসই থাকবে, আপনারা যেভাবে কথা বলেন অন্য আরেকটা পক্ষ সেভাবে কথা বলে না। যেমন এই যে ছাত্রদের দল বলেন বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে তো এই আওয়াজও উঠেছে যে আপনারা জুলাই সনদের ব্যাপারে ওরকম আন্তরিক না। মানে হলো যে নির্বাচন আপনারা যতটা চাইছেন এই জুলাই সনদটা হোক,
এইটা মনে হয় আপনারা চাইছেন না, মানে তাদের এই অভিযোগের কি জবাব দেবেন? এটাও আপনার একটা পরিকল্পিত প্রশ্ন। ফারুক ভাই আমাদেরকে যদি আপনি এইভাবে মানে একটা দিকে ফেলে দেন তাহলে তো সমস্যা। ধরেন যে আপনি এই শোতে আপনি আছেন, এই অন্য পক্ষের যে প্রশ্ন সেটা তো আপনার কাছে আমি কনভে করব, সাংবাদিক হিসেবে তো এটাও আমার একটা দায়িত্ব। আপনি প্রত্যেকটা জিনিস সেবা করে চলছেন। নো 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 প্লিজ, ইউ আর নট। আপনি একজন ভালো উপস্থাপক আপনার দৃষ্টিতে হতে পারেন। আপনি খুঁচিয়ে খুঁচিয়ে যেসব কথাগুলো বলার চেষ্টা করেন, আপনি মনে হচ্ছে উপস্থাপক নয় এখন টেলিভিশনের, আপনি একটা দলের প্রতিনিধিত্ব করে এই প্রশ্ন নামেন। মানে এমন কোন প্রমাণ বিএনপির ইতিহাসে নাই, অতীতেও নাই। না না, এটা আপনার কোন দল মনে হচ্ছে? কথা বলবেন না প্লিজ প্লিজ। জি জি জি, ফারুক ভাই আপনি উত্তর দেন, আপনি সময় পাবেন। হ্যাঁ, আপনি মিডিয়া স্বাধীন, এখন আপনি কি মনে করেন? আপনি না প্লিজ, আপনি উত্তেজিত হচ্ছেন, ডোন্ট টক প্লিজ। জি জি প্লিজ ভাই বলেন ভাই বলেন। জি দর্শক আমরা একটু বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আজ আমরা কথা বলছি ঐকমত্য কমিশনের আলোচনা। আমাদের সঙ্গে এর আগের পর্বে যুক্ত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এই পর্বে আমাদের সঙ্গে আছে আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আপনি আজকের যে ঐকমত্য কমিশনে অনেকগুলো দল নিয়ে দ্বিতীয় দফার আলোচনার দ্বিতীয় দিনটাও আপনি কাভার করলেন, মানে এইখানে আপনি কোনো অগ্রগতি দেখেছেন? বিশেষ করে এর আগে যে আলোচনাগুলোতে কিছু কিছু বিষয় যেমন মানে একটা দূরত্ব ছিল, এই আজকের আলোচনায় কি একটু মনে হলো যে দলগুলো একটু কাছাকাছি আসতে পেরেছে সংস্কারের ব্যাপারে? বিশেষ করে বড় দলগুলোর অবস্থা কি ছিল, বিএনপি কিংবা জামাত কিংবা এনসিপি, যাদের অবস্থানগুলো দিকে সবারই নজর আছে, আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, আপনি যদি জানেন যে প্রথম দফায় কিন্তু 45টি অধিবেশন হয়েছিল 33টি দল এবং পক্ষের সাথে। এটা ফেব্রুয়ারি থেকে এই প্রায় 3 মাস ধরে এই আলোচনাটা চলেছে এবং মৌলিক সংস্কারের বিষয়গুলো ওই অনৈক্য রয়ে গেছে। এর ফলে মূলত গতকালকে প্রধান উপদেষ্টা যেহেতু এই ঐকমত্য কমিশনের সভাপতি, তার নেতৃত্বে কিন্তু এটার উদ্বোধনী হয় এবং আজকে তারই ধারাবাহিকতায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রেজের নেতৃত্বে সবগুলো আজকে 30টির মতো রাজনৈতিক দল উপস্থিত ছিল। এখানে আজকে যে অগ্রগতির বিষয়, আজকে মূলত নির্দিষ্ট কিছু এজেন্ডা ছিল। সেই এজেন্ডার মধ্যে সংবিধানের 70 অনুচ্ছেদ, যেটি আপনি জানেন যে সংসদ সদস্যরা তার দলের বিপক্ষে ভোট দিতে পারবেন এখন যে বিদ্যমান সংবিধানটি রয়েছে সেটিতে। সেখানে মূলত এটার ব্যাপার এখানে কি সবাই একমত, বিশেষ করে বিএনপি, জামাত কিংবা অন্যান্য যে দলগুলো? এখানে দুটি মৌলিক বিষয় সবাই একমত হয়েছে, বিশেষ করে একটা হলো অর্থ বিল এবং আস্থা ভোট। কিন্তু এর বিষয়ে সবগুলো দলেই ঐক্যমত পোষণ করেছেন। কিন্তু এখানে বিএনপি এবং জামায়াতের আবার একটি বিষয়ে ঐক্যমত রয়েছে, সেটি হচ্ছে সংবিধান সংশোধনীর যে এই সংবিধান সংশোধনীর ক্ষেত্রে দলের বিপক্ষে ভোট দিতে পারবে না। এটি হচ্ছে অবস্থান বিএনপি এবং জামায়াতের। কিন্তু আমরা যেটি দেখেছি, এনসিপি, এবি পার্টি বা গণসংহতির মতো অনেকগুলো ছোট দল, আমি সবগুলো বলবো না, তাদের অবস্থান শুধুমাত্র অর্থ বিল এবং আস্থা ভোট এর ছাড়া বাকি সবগুলো বিষয়ে দলের সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে। সেই ক্ষেত্রে তাহলে যে বড় যে দুটি দল জামাত কিংবা বিএনপি, তারা কেন এই সংবিধান সংশোধনের ব্যাপারে দলের বাইরে সংসদ সদস্যরা কথা বলতে পারবে না, এটি কেন বলছে? তাদের যুক্তি কি? তারা তো সেটি অবশ্যই, যেহেতু বড় দল, তারা ক্ষমতার কাছাকাছি থাকে, তারা মনে করছে তাদের, এটা বিএনপি ব্যাখ্যা করেছে এবং জামায়াতের, আমরা যদিও তারা আজকে বলেনি, এর আগে আমরা বিভিন্ন সময় কথা বলেছি, তারা যেটি বলেছে, তারা মনে করছে এই ধরনের মূলত 70 অনুচ্ছেদে যদি মানে এই বৃহৎ অর্থে যদি তাদের দলের সদস্যরা দলের বিপক্ষে ভোট দেয়, তাহলে সরকারের যে একটি আনস্টেবিলিটি সেটি তৈরি হতে পারে। এটি আসলে বিএনপি এবং জামাত মনে করছে এবং তারা যেহেতু বড় দল, এখানে একটা ব্যাপার আমরা আলোচনায় আনতে পারি, সেটি হলো যে ধরেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা যে বাতিল হলো, সেটি তো গণতন্ত্রের একটা বিপরীত মনে করা হয়। তাই সেই যদি 70 অনুচ্ছেদ যদি সেভাবে থাকে, তাহলে এই ধরনের কোনো পদক্ষেপ যদি ভবিষ্যতে নেওয়া হয়, তখন তো দলের বাইরে গিয়ে সংসদ সদস্যরা কথা বলতে পারবে না। মানে সেইখানে কিন্তু মানে এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিন্তু এটি তো ইতিমধ্যেই একটা ঐক্যমত্য সবাই আছেই, তো সেইটা আলাদা কোনো বিষয় নয়। এখানে যে মূলত বিষয়টি বিএনপি এবং জামায়াত যেটি বলছে যে দলের সদস্যরা যদি দলের বিপক্ষে ভোট দেয়, তাহলে সরকার পরিচালনা তাদের
পক্ষে অসম্ভব হবে বা সেটি একটা আনস্টেবল অবস্থা তৈরি হতে পারে। সেই জায়গা থেকে মূলত তারা বলছে, এবং এইখানে কিন্তু বিএনপি আরেকটি বিষয় যুক্ত করছে যে জাতীয় নিরাপত্তাজনিত ইস্যুতে সেখানে দলের সদস্যরা দলের বিপক্ষে আসলে ভোট দিতে পারবে না। এইভাবে এই অধ্যায়গুলো রেখে বা এই ব্যাপারগুলো রেখে তারা ৭০ অনুচ্ছেদের সংশোধন চাইছেন। জাওয়াদ মাহমুদ, আপনাকে ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।